হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ভেক্টরের 5 নম্বর লেকচারে চলে আসছি এবং আজকের লেকচারে আমরা উপাংশ সূত্র নিয়ে আলোচনা করব। আমাদের যে 5টা ফর্মুলা ছিল, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম প্রথম 4টা সূত্র হচ্ছে ভেক্টরগুলোকে যোগ করবে, যোগ করে একটা লব্ধি ভেক্টর বানাবে। আর উপাংশ সূত্রটা হচ্ছে এটা ভেক্টরকে বিভাজিত করবে, তার মানে তোমার হাতে লব্ধি ভেক্টর দেওয়া থাকবে, সেটাকে ভাগ করে তুমি অন্যান্য ভেক্টরগুলি বানাবা। সো উপাংশটা কি? উপাংশটা হচ্ছে আমরা একদম ফার্স্ট লেকচারে আলোচনা করেছিলাম। উপাংশটা হচ্ছে যে লব্ধি ভেক্টরকে তৈরি করার জন্য বা রেজাল্টটা তৈরি করার জন্য যারা রেসপন্সিবল তাদেরকে বলা হয় উপাংশ। ওকে, তাদেরকে বলা হয় উপাংশ। এখন ধরো আমাদের হাতে বা গত লেকচারে আমরা দেখেছিলাম যে প্রথম 4টা ফর্মুলাতে তোমার হাতে ধরো 2 আর 3 দেওয়া আছে, তোমরা এটাকে যোগ করে 5 বানিয়েছিলে, তাই না? এটাকে যোগ করে তোমরা 5 বানিয়েছিলে, এটাকে যোগ করে তোমরা 5 বানিয়েছিলে। এটাকে যোগ করে তোমরা 5 বানিয়েছিলে, তার মানে তোমার হাতে 2 আর 3 দেওয়া ছিল, তুমি একটা ডেফিনিট রেজাল্ট বানিয়েছিলে যেটা হচ্ছে 5। তার মানে এটা হচ্ছে তোমার জন্য লব্ধি। সো তোমার হাতে একাধিক ভেক্টর দেওয়া ছিল, একাধিক ভেক্টরকে যোগ করে তুমি লব্ধি বানিয়েছিলে। এখন তোমার হাতে উল্টা ঘটনাটা দেওয়া থাকবে, তোমার হাতে 5 দেওয়া থাকবে, তুমি এটাকে ভাগ করে উপাংশগুলি বানাবা। এখন ভাগ করার ক্ষেত্রে একটা প্রবলেম হয়। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এই 5টা আমরা যখন 2 আর 3 কে যোগ করে 5 বানিয়েছিলাম, এটা কিন্তু ডেফিনেট ছিল, সার্টেন ছিল, নিশ্চিত ছিল 2 আর 3 যোগ করলে পরে ডেফিনেটলি 5ই হবে। কিন্তু এখন যদি তোমার হাতে 5 দেওয়া থাকে, তুমি কিন্তু এটাকে শুধুমাত্র 2 আর 3 যোগ করলে পরে যে 5 হয় তা কিন্তু না। তুমি ইচ্ছা করলে পরে এটাকে 1 + 4 করে 5 করতে পারো, তুমি ইচ্ছা করলে পরে এটাকে 2 + 3 করে 5 করতে পারো, তুমি ইচ্ছা করলে পরে এটাকে 3 + 2 করে 5 করতে পারো, 4 + 1 করে 5 করতে পারো। সো তোমার হাতে এরকম অনেক অপশন আছে, যার কারণে উপাংশ সূত্রগুলি যখন আমরা বা উপাংশ সূত্রটা যখন আমরা আলোচনা করব, তখন এটা নিয়ে একটা বিরাট আনসার্টেনিটি তৈরি হয়। আসলে এই যে রেজাল্ট যেটা দেওয়া আছে, সেটা আসলে কাদেরকে যোগ করার ফলে রেজাল্টটা পাইছি, সেটার মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়। সো আমরা একটু ভেক্টর দিয়ে একটু প্রকাশ করার চেষ্টা করি। যেমন ধরো তোমাকে একটা লব্ধি ভেক্টর দেওয়া আছে, ফর এক্সাম্পল তোমাকে একটা ধরো লব্ধি ভেক্টর দেওয়া আছে, ধরো এটা হচ্ছে একটা লব্ধি ভেক্টর, তোমাকে একটা লব্ধি ভেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে আর। এখন কথা হচ্ছে তুমি ইচ্ছা করলে পরে এই লব্ধি ভেক্টরটাকে যখন তুমি বিভক্ত করবা একাধিক ভেক্টরে, ধরো 2টা ভেক্টরে যখন তুমি বিভক্ত করবা, তুমি ইচ্ছা করলে পরে এটাকে এই ভেক্টর এবং এই ভেক্টর রূপে বিভক্ত করতে পারো। ইচ্ছা করলে পরে তুমি এটাকে এই ভেক্টর রূপে বিভক্ত করতে পারো, ইচ্ছা করলে পরে তুমি এটাকে এই ভেক্টর রূপে বিভক্ত করতে পারো। এরকম হাজার হাজার পেয়ার তুমি তৈরি করতে পারো। এখন কথা হচ্ছে যে আমরা নিব কোন পেয়ারটা, নিব আমাদের যেটা প্রয়োজন আমরা সেই পেয়ারটা নিব। সো তোমার হাতে লব্ধি দেওয়া আছে, এই লব্ধিটা কোন 2টা ভেক্টরের সমষ্টি, সেই ভেক্টর 2টাকে তুমি ইচ্ছা করলে পরে এটা ধরো 1 নাম্বার পেয়ার, ধরো এটা আর এটা 1 নাম্বার পেয়ার, এটা ধরো 2 নাম্বার পেয়ার, এটা ধরো 3 নাম্বার পেয়ার। এই 3 নাম্বার পেয়ারকে যোগ করে তুমি ইচ্ছা করলে লব্ধি বানাইতে পারো, এই 1 নাম্বার পেয়ারকে যোগ করে তুমি ইচ্ছা করলে লব্ধি বানাইতে পারো, এই 2 নাম্বার পেয়ারকে যোগ করে তুমি ইচ্ছা করলে লব্ধি বানাতে পারো, ঠিক কিনা? সো এই যে লব্ধিটাকে বিভিন্ন উপাংশে বিভক্তকরণের যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে আমরা উপাংশ সূত্রে দেখব। এখন আসো আমরা এই সূত্রটাকে আলোচনার সুবিধার জন্য এই সূত্রটাকে আমরা 2টা ফরমেশনে আলোচনা করব। একটা হচ্ছে আমরা এমন উপাংশ বানাবো যারা পরস্পরের সাথে লম্ব নয়, যারা পরস্পরের সাথে লম্ব নয়।
এরকম আমরা উপাংশ বানাবো যখন আমাদের হাতে লব্ধি দেওয়া থাকবে। আর 2 নাম্বার প্রসেস আমরা করব উপাংশ যারা পরস্পরের সাথে লম্ব, এদেরকে বলা হয় লম্বাংশ বা নর্মাল কম্পোনেন্ট। আমরা পরবর্তীতে এগুলো আলোচনা করব। সো আমরা উপাংশ সূত্রে যখন আমাদের হাতে লব্ধি দেওয়া থাকবে, আর লব্ধিটা দেওয়া থাকবে, তখন ফার্স্টে আমরা কি বললাম, আমরা এই লব্ধিটাকে এমন দুইটা উপাংশে বিভক্ত করব যারা কিনা পরস্পরের সাথে লম্ব না। এটা একটা প্রসিডিউর। আরেকটা হচ্ছে এই লব্ধিটাকে আমরা এমন দুটো উপাংশে বিভক্ত করব যারা কিনা পরস্পরের সাথে লম্ব। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। এই লব্ধিটাকে আমরা এমন দুটো উপাংশে বিভক্ত করব যারা কিনা পরস্পরের সাথে লম্ব নয়। তাহলে যদি লম্ব না হয় তাহলে আমরা এটা একটা ভেক্টর নিলাম, এটা একটা ভেক্টর নিলাম, ওকে, এটা একটা ভেক্টর নিলাম। তাহলে এখান থেকে আমরা একটু সামান্তরিক অঙ্কন করি। এটা যদি লব্ধি হয় তাহলে এই লব্ধিটাকে আমরা এমন দুটো উপাংশে বিভক্ত করলাম যারা কিনা পরস্পরের সাথে লম্ব না। আমি ধরলাম এই লব্ধিটাকে ভাগ করার ফলে আমরা এখানে একটা উপাংশ পাইছি পি এবং একটা উপাংশ পাইছি কিউ। এদের মধ্যে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা কিন্তু এটা পরস্পরের সাথে লম্ব না, এরা পরস্পরের সাথে লম্ব না। তাহলে এইভাবে আমরা পি আর কিউর মানটা আমরা এই চিত্র থেকে বের করতে পারবো উপাংশ সূত্রের মাধ্যমে। আবার ঠিক একই লব্ধি আমি যদি এখানে আবার ঠিক একই লব্ধি আঁকি, আর এখানে যদি আমি ঠিক একই লব্ধি আঁকি, আর এইটাকে এখন আমরা এমন দুটো উপাংশে বিভক্ত করব যারা কিনা পরস্পরের সাথে লম্ব। তাহলে খেয়াল করে দেখো, যারা কিনা পরস্পরের সাথে লম্ব, যারা কিনা পরস্পরের সাথে লম্ব। তাহলে এখান থেকে যদি আমরা সামান্তরিক ড্র করি, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এখানে পি আর কিউ এরা পরস্পরের সাথে লম্ব। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু ইচ্ছা করলে পরে এই লব্ধিটাকে এমন দুটো উপাংশে বিভক্ত করতে পারি যারা পরস্পরের সাথে লম্ব না, আবার এই লব্ধিটাকে এমন দুটো উপাংশে বিভক্ত করতে পারি যারা পরস্পরের সাথে লম্ব। সো এই দুটা প্রসিডিউরে আমরা ফর্মুলাগুলো একটু নির্ণয় করার চেষ্টা করব। তাহলে প্রথম এটা হচ্ছে 1 নাম্বার প্রসিডিউরের মাধ্যমে যারা কিনা পরস্পরের সাথে লম্ব না, আর এটা হচ্ছে 2 নাম্বার প্রসিডিউরে যারা কিনা পরস্পরের সাথে লম্ব। এখন কথা হচ্ছে যে যখন আমরা একটা লব্ধিকে যখন আমরা দুটো উপাংশে বিভক্ত করব, তখন পরস্পরের সাথে লম্ব না হলে সেটার জন্য আমরা এক ধরনের ফর্মুলা পাবো, আর পরস্পরের সাথে লম্ব হলে সেটার জন্য আমরা এক ধরনের ফর্মুলা পাবো। আমরা টোটাল ফিজিক্সে, আমাদের ইন্টারমিডিয়েট সেকশনের টোটাল ফিজিক্সে আমরা এই পরস্পরের সাথে লম্ব শুধুমাত্র এই অংশটা নিয়ে আমরা আলোচনা করব। পরস্পরের সাথে লম্ব নয় উপাংশ যারা, সেটার আলোচনাটা খুব সীমিত, কিন্তু পরস্পরের সাথে লম্ব সেটার আলোচনাটা হিউজ। সো আমাদের এই ফর্মুলাগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলো আমাদের পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টারগুলোতে আমাদের প্রচুর কাজে লাগে। তো আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা ইভ্যালুয়েট করব পরস্পরের সাথে যদি লম্ব না হয় তাহলে সেক্ষেত্রে উপাংশগুলির মান কীরকম। আমরা উপাংশ সূত্রের মাধ্যমে কি নির্ণয় করার চেষ্টা করতেছি? উপাংশ সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করার চেষ্টা করতেছি উপাংশের মান। তাহলে এখন দেখো, তাহলে আমরা ফার্স্ট প্রসিডিউরে যাচ্ছি যারা উপাংশগুলি পরস্পরের সাথে লম্ব নয়। 1 নম্বরে উপাংশগুলি যারা পরস্পরের সাথে লম্ব নয়, যারা পরস্পরের সাথে লম্ব নয় তাদের ক্ষেত্রে আমরা একটু ফর্মুলাটা দেখার চেষ্টা করি। ধরো এটা যদি তোমাদের হাতে লব্ধি দেওয়া থাকে, ধরো আমার হাতে এই লব্ধিটা দেওয়া আছে, এই লব্ধির ডেফিনেটলি একটা মান আছে এবং সেই মানটা নির্ণয় করার জন্য ডেফিনেটলি একাধিক মানের সমষ্টি থেকে আমরা লব্ধিটা পাইছি। এখন সেই একাধিক মান যেসব ভেক্টর কন্টেইন করে সেই ভেক্টরগুলো আমরা একটু আঁকার চেষ্টা করি। তাহলে এটা যদি লব্ধি হয়, আমরা ধরে নিই উপাংশগুলি যারা পরস্পরের সাথে লম্ব নয়। তাহলে এটা হচ্ছে একটা উপাংশ আমরা ধরে নিলাম যেটা হচ্ছে পি,
এবং এটা হচ্ছে একটা উপাংশ যেটা হচ্ছে কিউ। সো এখান থেকে আমরা একটু সামান্তরিক ড্র করার চেষ্টা করি। এখান থেকে আমরা একটু সামান্তরিক ড্র করার চেষ্টা করলাম। এটা যদি পি ভেক্টর হয় ডেফিনেটলি আমার এটাও পি ভেক্টর, এটা যদি কিউ ভেক্টর হয় ডেফিনেটলি আমার এটাও কিউ ভেক্টর, সমভেক্টর বলিয়া, এবং এটা হচ্ছে লব্ধি। একটু খেয়াল করে দেখো, যখন তোমরা সামান্তরিক সূত্র পড়েছিলা তখন কিন্তু তোমাদের হাতে দুইটা ভেক্টর দেওয়া ছিল, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর, যেটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করেছিল এবং আমরা সামান্তরিকটা ড্র করে উক্ত সামান্তরিকের কর্ণ তাদের লব্ধি নির্দেশ করেছিল, এটা হচ্ছে আর। সো প্রথমে তোমাদের সামান্তরিক সূত্রে দেওয়া ছিল পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, এটা তোমার হাতে দেওয়া ছিল। এরপর তুমি ধরে নিচ্ছ লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণে আছে। কিন্তু এখন তোমার হাতে কি দেওয়া আছে? এখন তোমার হাতে লব্ধিটা দেওয়া আছে, পি আর কিউ ভেক্টর তুমি নিজে বানাচ্ছ। তাহলে আমরা ধরে নিই এই পি ভেক্টরটা লব্ধি ভেক্টরের সাথে আলফা ডিগ্রি কোণে আছে এবং কিউ ভেক্টরটা এই লব্ধি ভেক্টরের সাথে বিটা ডিগ্রি কোণে আছে। পি ভেক্টরটা লব্ধি ভেক্টরের সাথে আলফা ডিগ্রি কোণে আছে, কিউ ভেক্টরটা এই লব্ধি ভেক্টরের সাথে বিটা ডিগ্রি কোণে আছে। এটা কিন্তু তোমার দেওয়া নাই, তুমি ধরে নিয়েছো, কিন্তু ইনিশিয়ালি তোমার কাছে কিন্তু এটা দেওয়া ছিল যে পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো যে পি ভেক্টর কিউ ভেক্টর এবং লব্ধি ভেক্টর এরা কিন্তু সমপ্রারম্ভিক। সমপ্রারম্ভিক না হলে পরে আমরা লব্ধি নির্ণয় করতে পারবো না, এটা কিন্তু সমপ্রারম্ভিক। ঠিক একই রকম ভাবে একটু খেয়াল করে দেখো, ঠিক একই রকম ভাবে এটা খেয়াল করে দেখো, লব্ধি ভেক্টর থেকে যখন তুমি পি আর কিউ ভেক্টর যখন তুমি বানাচ্ছ তখনও কিন্তু এরা সমপ্রারম্ভিকই হইতে হবে, তখনই কিন্তু এরা সমপ্রারম্ভিকই হইতে হবে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম পি ভেক্টরটা লব্ধি ভেক্টরের সাথে আলফা ডিগ্রি কোণে আছে, কিউ ভেক্টরটা লব্ধি ভেক্টরের সাথে বিটা ডিগ্রি কোণে আছে। এটা যদি বিটা হয় ডেফিনেটলি আমার এটাও বিটা, একান্তর কোণ বলিয়া। আর এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা, কারণ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটু এগুলাকে নামকরণ করি, ও এ বি সি, ও এ বি সি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে উপাংশের মান নির্ণয় করা। লব্ধি ভেক্টরকে ভাগ করে আমরা কি কি উপাংশ পাইছি, পি আর কিউ, এদের মানগুলো আমরা নির্ণয় করব। এদের মানগুলো নির্ণয় করতে গিয়ে আমরা ত্রিকোণমিতির একটু সাহায্য নেব, সাইন রুল, সাইন ল। সাইন লটা কি বলে? সাইন লটা বলে যে একটা ত্রিভুজের যে কোনো একটি বাহু, একটা ত্রিভুজের যে কোনো একটি বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। একটা ত্রিভুজের যে কোনো একটি বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে একটু খেয়াল করে দেখো, ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি। আমাদের ম্যাথমেটিক্সে আমরা লজিক্যালি যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে এই তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা? এসি। একটু খেয়াল করে দেখো, এই বাহুর যে অপোজিট কোণ, এই কোণটা কিন্তু এই তিনটা কোণের মধ্যে সবচেয়ে বড়, তাই না? তার মানে একটা ত্রিভুজের বাহুটা কতটুকু বড় হবে সেটা ডিপেন্ড করবে তার বিপরীত কোণের উপর। বিপরীত কোণ যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমার সাইন অনুপাতটাও বড়ই হবে। কথা ক্লিয়ার? গুড। তাহলে এখন দেখো, তাহলে সাইন লটা কি? সাইন লটা হচ্ছে একটা ত্রিভুজের যে কোনো একটি বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। এখন আমরা যদি এখান থেকে দেখি, একটা ত্রিভুজের বাহু হচ্ছে, এই ত্রিভুজের বাহু হচ্ছে এবি, তাহলে এবি কি হবে? তার বিপরীত কোণের সাইন, তাহলে এবি বাহুর বিপরীত কোণ কত? সি, তার মানে সাইন সি এর সমানুপাতিক। ঠিক একই রকম ভাবে বিসি এর বিপরীত কোণ কোনটা? এ, তার মানে হচ্ছে সাইন এ এর সমানুপাতিক। ঠিক একই রকম ভাবে এসি এর বিপরীত কোণ কোনটা? এসি এর বিপরীত কোণ হচ্ছে বি, তার মানে হচ্ছে সাইন বি এর সমানুপাতিক। এটা বলা যে কথা, এটা বলা কি একই কথা না? আমি যদি সমানুপাতিক গুলাকে যদি উঠিয়ে দিই তাহলে ইকুয়ালস টু কে সাইন সি ইকুয়ালস টু কে সাইন এ ইকুয়ালস টু কে সাইন বি লেখা যায়। যদি লেখা যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কে ইকুয়ালস টু এ বি বাই সাইন সি, আবার কে ইকুয়ালস টু বি সি বাই সাইন এ।
আবার কে ইকুয়ালস টু এসি বাই সাইন বি লেখা যায় কিনা? দেখো কনস্ট্যান্টগুলি সবগুলি সমান, তার মানে আমরা লিখতে পারি এ বি বাই সাইন সি ইকুয়ালস টু বি সি বাই সাইন এ ইকুয়ালস টু এ সি বাই সাইন বি লেখা যায় ইকুয়ালস টু কি? সবগুলোর জন্য একই কনস্ট্যান্ট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো এই ফর্মুলাটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি, ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলি পরস্পরের সমান। ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলি পরস্পরের সমান লেখা যায়। সো আমরা এখানে আমরা সাইন লটা ব্যবহার করব। সাইন লটা ব্যবহার করার জন্য আমরা যে ত্রিভুজটা কনসিডার করব সেই ত্রিভুজটা হবে ও এ বি ত্রিভুজ। ও এ বি ত্রিভুজে তাহলে যে কোনো একটি বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলি সমান, তার মানে ও এর বিপরীত কোণ কোনটা? সাইন বিটা ইকুয়ালস টু এ বি এর বিপরীত কোণ কোনটা? এ বি এর বিপরীত কোণ হচ্ছে সাইন আলফা। ঠিক একই রকম ভাবে ও বি এর বিপরীত কোণ হচ্ছে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, ও এর মান কত? ও এর মানটাকে আমি পি ধরছি, তাহলে পি ডিভাইডেড বাই সাইন বিটা সমান সমান এ বি এর মান কত? এ বি হচ্ছে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান সমান ও বি এর মান কত? ও বি এর মান হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, তার মানে আলফা প্লাস বিটা। তাহলে এটাকে আমি ভাগ করি, পি ডিভাইডেড বাই সাইন বিটা সমান সমান আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আবার এখান থেকে আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান সমান আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে পি এর মান কত আসলো? পি ইকুয়ালস টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা হচ্ছে আর এর একটা উপাংশের মান পি, এটা হচ্ছে কিউর একটা উপাংশের আর এর আরেকটা উপাংশের মান কিউ। আমাদের উদ্দেশ্য কি ছিল? উপাংশের মান নির্ণয় করা। সো লব্ধিটাকে ভাগ করে আমরা যে দুটো উপাংশ বানিয়েছিলাম পি আর কিউ, সেই পি আর কিউর ভ্যালু হচ্ছে এটা, পি ইকুয়ালস টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। সো উপাংশগুলি যারা পরস্পরের সাথে লম্ব নয় তাদের ক্ষেত্রে আমরা ফর্মুলাগুলি পেয়েছি এরকম, তাদের ক্ষেত্রে আমরা ফর্মুলাগুলি পেয়েছি পি ইকুয়ালস টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর কি ইকুয়ালস টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। দেখো এটা মনে রাখার একটা শর্টকাট নিয়ম বলে দিই, সেটা হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এটা কিন্তু দুইটার ক্ষেত্রেই কমন। আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা এটা কিন্তু দুইটার ক্ষেত্রেই কমন। সো এটা আমাদের মনে থাকবে। ঝামেলা হচ্ছে এখানে সাইন বিটা, এখানে সাইন আলফা। যখন তুমি পি নিচ্ছ, যখন তুমি পি নিচ্ছ তখন আমরা যে কোণটা ব্যবহার করব সেই কোণটা হবে কিউর সাথে, কিউ ভেক্টরের সাথে। দেখো যখন আমি পি নিচ্ছি তখন কিউ ভেক্টরের সাথে উৎপন্নকৃত কোণ হচ্ছে বিটা, কিউ ভেক্টরের সাথে উৎপন্নকৃত কোণ হচ্ছে বিটা। উল্টাটা যখন আমি কিউ নিচ্ছি তখন আমাদের কোনটা নিতে হবে? পি এর সাথে উৎপন্নকৃত যেটা, পি ভেক্টরের সাথে উৎপন্নকৃত যেটা। তাহলে খেয়াল করে দেখো, যখন আমি কিউ নিচ্ছি তখন আমরা কোণ নিচ্ছি পি ভেক্টরের সাথে উৎপন্নকৃত যেটা, উল্টাটা। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি উপাংশগুলি যারা পরস্পরের সাথে লম্ব নয় তাদের ফর্মুলাগুলি আমরা দেখে ফেললাম। এখন আমাদের মেইন যেটা, সেটা হচ্ছে উপাংশগুলি যারা পরস্পরের সাথে লম্ব, উপাংশগুলি যারা পরস্পরের সাথে লম্ব। এখন আমরা দেখব উপাংশগুলি যারা পরস্পরের সাথে লম্ব সেই ক্ষেত্রে তাদের উপাংশের মানগুলি কিরকম হয়। একটু খেয়াল করে দেখো, আমরা ওই ফর্মুলা থেকে এটা একটু ইভালুয়েট করার চেষ্টা করি। পি সমান সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা।
একটু খেয়াল করে দেখো, যখন উপাংশগুলি পরস্পরের সাথে লম্ব হবে সেক্ষেত্রে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত ডিগ্রি হবে? ডেফিনেটলি 90 ডিগ্রি। মান বসিয়ে দাও। তার মানে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, তার মানে 90 ডিগ্রি, তার মানে হচ্ছে আর সাইন বিটা, অর্থাৎ পি ইকুয়ালস টু আর সাইন বিটা। ঠিক একই রকম ভাবে যখন আমরা কিউর মানটা বের করি, কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, তাহলে এখানে থেকে কত আসবে? সাইন আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু আর সাইন আলফা, অর্থাৎ কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা। এটা একটা ফর্মুলা। এখন তুমি চাচ্ছ যে কোণ দুটার ক্ষেত্রে একই রাখার জন্য, সেটাও পসিবল। কীরকম ভাবে দেখো, আমি যদি আলফা রাখতে চাই তাহলে বিটা সমান সমান কি? 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা, তাহলে মান বসিয়ে দাও। আর ইকুয়ালস টু সাইন 90 মাইনাস আলফা সমান সমান আর কজ আলফা, অর্থাৎ পি ইকুয়ালস টু আর কজ আলফা, কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা। দেখো কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা। দুইটার ক্ষেত্রে আমার কোণটা সমান হয়ে গেছে, দুইটার ক্ষেত্রে আমার কোণটা একই রেখে আমরা শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাতগুলি চেঞ্জ করে দিচ্ছি। একটা হচ্ছে পি ইকুয়ালস টু আর কজ আলফা, একটা হচ্ছে কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা। এখন দেখো, যদি তুমি ইচ্ছা করলে পরে যদি বিটা রাখতে চাইতা, যদি কোনটা যদি বিটা রাখতে চাইতা, দুইটা ফর্মুলাতে কোন যদি তুমি বিটা রাখতে চাইতা, তাহলে আলফার মান বের করতে, আলফা ইকুয়ালস টু 90 মাইনাস বিটা, তাহলে এটার ক্ষেত্রেও বিটা থাকতো, এটার ক্ষেত্রেও বিটা থাকতো। আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখাই। দেখো, উপাংশগুলি যারা পরস্পরের সাথে লম্ব, তাদের ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলি এরকম হলো। আমার কিন্তু এত কিছু বের করে এই পি আর কিউর মানটা নির্ণয় করার দরকার ছিল না। আমরা নর্মাল ট্রিগোনোমেট্রি, আমরা যে ছোটবেলায় পড়ে আসছি, ট্রিগোনোমেট্রি দিয়ে আমরা এটাকে খুব ইজিলি বের করতে পারতাম। একটু খেয়াল করে দেখো তো, এটা যদি আর হয়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমি এখন পি এর মান বের করতে চাচ্ছি। পি মানে কি? এটা যদি আলফা হয়, আলফা যদি এটা হয়, তার মানে পিটা হচ্ছে ভূমি, কিউটা হচ্ছে লম্ব। পিটা হচ্ছে ভূমি, কিউটা হচ্ছে লম্ব। তাহলে বলো তো, যদি আমি ভূমির মান বের করতে যাই তাহলে আমাকে কোন অনুপাত নিতে হবে? ট্রিগোনোমেট্রি ফান্ডামেন্টাল ফাংশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা। আর বাদ বাকি সমস্ত ট্রিগোনোমেট্রি, আর যে বাদ বাকি 4টা অনুপাত আছে, সেই অনুপাতগুলি এই সাইন আর কস থেকেই আমরা ইভালুয়েট করছি। কোসেক 1 বাই সাইন, সেক 1 বাই কস, ট্যান সাইন বাই কস, কট কস বাই সাইন, তাই না? সো ফান্ডামেন্টাল ফাংশন হচ্ছে দুইটা, আমরা এই দুইটা থেকে আমরা বের করব। তাহলে একটু খেয়াল করে দেখো, যদি আমি আলফাটা কনসিডার করি, তাহলে আলফাটা যদি কনসিডার করি তাহলে পি হচ্ছে ভূমি, তাহলে কজ আলফা ইকুয়ালস টু কত? যদি আমরা আলফাটা কনসিডার করি তাহলে পি হচ্ছে ভূমি, তাহলে কজ আলফা ইকুয়ালস টু কত? ভূমি বাই অতিভুজ, তার মানে পি বাই আর। তাহলে পি ইকুয়ালস টু কত? আর কজ আলফা। দেখো তো, পি ইকুয়ালস টু আর কজ আলফা। এবার যদি আমি বিটাটা কনসিডার করতাম, বিটা যদি আমি কনসিডার করতাম এই ত্রিভুজে, এই যে ও এ বি সি ত্রিভুজে, ত্রিভুজ ও এ বি এ, যদি আমি বিটাটা কনসিডার করতাম তাহলে কি হইতো? বিটা যদি কনসিডার করতাম তাহলে তখন আমার বিটার জন্য আমরা জানি যে যে কোনটা কনসিডার করি তার সংশ্লিষ্ট বাহুটা হচ্ছে ভূমি আর অতিভুজ। তাহলে বিটাটা যদি কনসিডার করতাম তাহলে এখানে ভূমি কে হইতো? কিউ। তাহলে এটা যদি কিউ হইতো, তখন বিটা যদি আমি কনসিডার করতাম, তখন আমি যদি কিউর মানটা বের করতে চাইতাম তাহলে এখানে কি হইতো? কস বিটা সমান সমান কিউ বাই আর, তার মানে কিউ ইকুয়ালস টু কত? আর কস বিটা। ওকে, এবার আসো, আমি আলফা কনসিডার করছি, আমরা এখানে তাহলে কিউ ইকুয়ালস টু কত? আর কস বিটা। এখন কথা হচ্ছে আমি আলফাটাকে কনসিডার করে যদি কিউর মান বের করতে চাই, তো যদি আমি আলফা কনসিডার করি তখন এখানে কিউটা কি? লম্ব। আর যদি লম্ব হয় তাহলে সাইন আলফা সমান সমান কত? কিউ বাই আর, লম্ব বাই অতিভুজ। তাহলে কিউ ইকুয়ালস টু কত? আর সাইন আলফা। পি ইকুয়ালস টু আর কস আলফা, কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা। আমাদের এই উপাংশ সূত্র দিয়ে এটা বের করার দরকার আছে? কোনো দরকারই নেই। এখন এই ফর্মুলা থেকে আমি একটা লাইন বলে দিই, সেটা হচ্ছে কোন আমি যার সাথে কনসিডার করব, কোন আমি যার সাথে কনসিডার করব সেটা হবে ভূমি। আচ্ছা, এবং এই ভূমির
যে উপাংশটা, সেই উপাংশটাকে বলা হয় অনুভূমিক উপাংশ। কোণ আমি যার সাথে কনসিডার করতেছি সেটা হচ্ছে ভূমি, আর এই উপাংশটা হচ্ছে অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ। তাহলে কোণ যার সাথে কনসিডার করব সেটা হবে ভূমি। সেটা হবে ভূমি, আর সেই উপাংশটার নাম কি? অনুভূমিক উপাংশ। সেই উপাংশটার নাম হচ্ছে অনুভূমিক উপাংশ। তাহলে উপাংশগুলি যারা পরস্পর পরস্পরের সাথে লম্ব, সেগুলোর ফর্মুলাগুলো আমরা একটু লিখে নিই। সেটা হচ্ছে P = R cos আলফা, Q = R সাইন আলফা। আমরা এত কাহিনী করে এগুলি না বের করে আমরা নর্মাল ট্রিগোনোমেট্রি দিয়েও বের করতে পারি। জাস্ট হলো আমাদের ফর্মুলাগুলি কোন জায়গা থেকে আসছে সেগুলোর জন্য আমরা এই জিনিসগুলি বের করলাম। যাই হোক, তো আমরা এখান থেকে একটা জিনিস মনে রাখার জন্য একটা লাইন আমি লিখে দিব। সেটা হচ্ছে কোণ আমি যার সাথে কনসিডার করতেছি। কোণ কার সাথে কনসিডার করতেছি? পি এর সাথে। তাহলে পি হচ্ছে ভূমি, আর ওই উপাংশটা হচ্ছে অনুভূমিক উপাংশ। ওই উপাংশটার নাম কি? অনুভূমিক উপাংশ। যেহেতু সেটা ভূমি, আর ওই ভূমিটার যে উপাংশ, সেই উপাংশটাকে বলা হয় অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ সবসময় কজের সাথে রিলেটেড হবে, সবসময় কজের সাথে, কারণ কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর কোণ আমি যার সাথে কনসিডার করতেছি তার বিপরীতের যে উপাংশটা, সেই উপাংশটা হচ্ছে উলম্ব উপাংশ। তার বিপরীতে যে উপাংশ, কোণ আমি আলফা কনসিডার করতেছি, তার বিপরীত হচ্ছে লম্ব। এই কারণে সেটাকে বলা হয় উলম্ব উপাংশ। আর উলম্ব উপাংশ সবসময় কার সাথে রিলেটেড? সাইনের সাথে রিলেটেড। সো এটা তোমরা একটু মনে রাখবা, তাহলে আমাদের মোটামুটি এই উপাংশ কিন্তু আমাদের শুধুমাত্র যে ভেক্টরই কাজে লাগে তা কিন্তু না। এরপরে দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের এই উপাংশ নিয়ে কোনো না কোনো প্রবলেম আছে। সো উপাংশ সূত্রটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখন যদি আমরা উপাংশ সূত্রটা না বুঝি, পরবর্তীতে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে আমরা শুধু এই উপাংশের কারণে আমরা ঠেকবো। অনেক স্টুডেন্ট আমি দেখছি যে তারা ইন্টারমিডিয়েট পাস করে গেছে, উপাংশ বুঝে না। সো উপাংশটা আমাদের খুব ডিপলি এটা মনে রাখতে হবে, এবং এটা কোথা থেকে আসলো সেটা আমাদের জানতে হবে। যাই হোক, তাহলে কোণ যার সাথে কনসিডার করতেছি, কনসিডার করি, সেটা হচ্ছে ভূমি, আর ওই উপাংশটা হচ্ছে অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ। আর অনুভূমিক উপাংশ কার সাথে রিলেটেড? যা কজের সাথে সম্পর্কিত। সম্পর্কিত। কোণ যার সাথে কনসিডার করি সেটা হচ্ছে ভূমি, আর ওই উপাংশটা হচ্ছে অনুভূমিক উপাংশ যা কজের সাথে রিলেটেড। কজের সাথে রিলেটেড, P cos আর cos আলফা। আর অপর উপাংশটা হচ্ছে, অপর উপাংশটা হচ্ছে উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ যা সাইনের সাথে সম্পর্কিত। যা সাইনের সাথে সম্পর্কিত। কোন যদি আমি বিটা কনসিডার করতাম তাহলে কি হইতো? ধরো আমি কোন বিটা কনসিডার করছি, তাহলে সেক্ষেত্রে ভূমি কোনটা হইতো? কিউ। তাহলে কিউ সমান সমান আর, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ কার সাথে রিলেটেড? কজের সাথে রিলেটেড। তাহলে কিউ ইকুয়ালস টু আর কস বিটা, পি ইকুয়ালস টু আর সাইন বিটা। কথা ক্লিয়ার? কোন আমি যার সাথে কনসিডার করবো সেটা হচ্ছে অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ কজের সাথে রিলেটেড? যখন আমি কোন আলফা কনসিডার করছি তখন পি ভূমি, পিটা হচ্ছে অনুভূমিক উপাংশ, এবং অনুভূমিক উপাংশ কজের সাথে, তার মানে পি ইকুয়ালস টু আর কজ আলফা। কোন আমি বিটা কনসিডার করছি তার মানে কি হচ্ছে এখন ভূমি, কি হচ্ছে অনুভূমিক উপাংশ, যার কারণে কি ইকুয়ালস টু আর কজ বিটা, আর এই উপাংশটা হচ্ছে উলম্ব উপাংশ। আচ্ছা, তাহলে আমরা এই থিওরি থেকে যে জিনিসটা দেখলাম
কোণ আমরা যার সাথে কনসিডার করবো সেটা হচ্ছে অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ সবসময় কজের সাথে রিলেটেড, আর অপর উপাংশটা হচ্ছে উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ সবসময় সাইনের সাথে রিলেটেড। এই যে অনুভূমিক উপাংশ, এই যে উলম্ব উপাংশ, এদেরকে একত্রে বলা হয় লম্বাংশ। এদেরকে একত্রে বলা হয় লম্বাংশ। আমরা এতক্ষণ পর্যন্ত উপাংশ সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা ভেক্টর যোজন এবং বিভাজনের কিছু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। বেশ কিছু আমরা উদাহরণ নিয়ে আলোচনা করব। অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা আলোচনা করব নৌকার গুণ টানা নিয়ে। এই উদাহরণগুলির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ভেক্টরের সামন্তরিক সূত্রগুলি আসলে কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে, ভেক্টরের উপাংশ সূত্রগুলি কোন ক্ষেত্রে কাজে লাগাতে পারে। সো আমরা এখান থেকে আমরা স্টার্ট করতেছি। তো নৌকার গুণ টানা, আমরা অ্যাট ফার্স্ট প্রথম পয়েন্টটা যেটা আমরা করতেছি সেটা হচ্ছে নৌকার গুণ টানা। প্রথম হচ্ছে গুণ কাকে বলে। আমরা অনেক সময় দেখেছি যে যখন একটা নদীতে নৌকা চলে তখন, বিশেষ করে যখন মানে খুব লোডেড নৌকাগুলি যখন হচ্ছে চলে, অনেক সময় আগে দেখা যেত এগুলি, খুব লোডেড নৌকাগুলি যখন চলে তখন দেখা যায় যে একা মাঝির পক্ষে নৌকাটাকে স্রোতের বিপরীতে টেনে নিয়ে যাওয়া সম্ভব না। একা মাঝির পক্ষে নৌকাটাকে স্রোতের বিপরীতে টেনে নিয়ে যাওয়া সম্ভব না। তখন কি করা হয়? তখন কি করা হয়, এই পার বরাবর নৌকার মাথায় একটা দড়ি বেঁধে এই পার বরাবর বেশ কিছু নৌকার পার বরাবর এই নৌকাটাকে টেনে নিয়ে যাওয়া হয়। নৌকাটাকে টেনে নিয়ে যাওয়া হয়। একজন বা দুইজন লোক এই নৌকার মাথায় দড়ি বেঁধে পার বরাবর তাকে স্রোতের বিপরীতে টেনে নিয়ে যাচ্ছে। যখন নৌকাটা খুব বেশি লোডেড থাকে বা স্রোতের বিপরীতে যখন একা মাঝির পক্ষে নৌকাটাকে টেনে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তখন নৌকাটাকে একটা মাথায় দড়ি বেঁধে পার বরাবর নৌকাটাকে টেনে নিয়ে যাওয়া হয়। এখন কোথাও এটাকেই বলা হয় নৌকার গুণ টানা। সো সে পার বরাবর যখন নৌকাটাকে টেনে নিয়ে যায় তখন সে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করে, বল প্রয়োগ করার ফলে দেখা যায় যে নৌকাটা কিছু দূর সামনের দিকে অগ্রসর হয়, আবার কিছুটা পাড়ের দিকে অগ্রসর হয়। সে তো এরকম তির্যকভাবে নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে, যার কারণে নৌকাটা কিছুটা সামনের দিকে অগ্রসর হয়, আবার কিছুটা পাড়ের দিকেও অগ্রসর হয়। আচ্ছা, তো নৌকাটা কিছুটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, কিছুটা পাড়ের দিক বরাবর অগ্রসর হচ্ছে। তাহলে এখান থেকে আমরা উপাংশের কনসেপ্টটা আনতে পারি। কীরকমভাবে একটু খেয়াল করে দেখো। যখন নৌকাটাকে টেনে নিয়ে যাওয়া হয়, আমি যদি এই এফটাকে যদি আমরা লব্ধি বল ধরি, তাহলে এই লব্ধি বলটা নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই লব্ধি বলের একটা অংশ দায়ী, আর নৌকাটাকে পাড়ের দিকে নিয়ে যাওয়ার জন্য এই এফ বলের অপর একটি অংশ দায়ী। তাহলে এই এফ বলটাকে যদি আমি লব্ধি বল ধরি এবং সামনের দিকের সাথে সে যদি থিটা ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে থাকে, তাহলে এই এফের একটা অংশ সামনের দিক বরাবর যাবে, যে অংশটার নাম, যেহেতু থিটা এটা, তার মানে এটা ভূমি, তার মানে এটা অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ কজের সাথে রিলেটেড, তার মানে এটা হচ্ছে এফ কস থিটা। আর যেহেতু আরেকটা অংশ নৌকাটাকে পাড়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, সে তো তির্যক বরাবর যাচ্ছে, তার মানে সে কিছুটা সামনেও যাচ্ছে, সে কিছুটা পাড়ের দিক বরাবরও যাচ্ছে। আরেকটা অংশ যেটা যার সাথে কিনা কোণ নেই, তার মানে সেই অংশটা হচ্ছে তার উলম্ব উপাংশ, এবং উলম্ব উপাংশ সাইনের সাথে রিলেটেড, তার মানে এই অংশটার নাম হচ্ছে এফ সাইন থিটা। এখন আমরা একটু ভ্যালু বসিয়ে করার চেষ্টা করি। যদি এফ বলটা যদি 10 নিউটন হইতো এবং থিটাটা যদি 30 ডিগ্রি হইতো, তাহলে একটু খেয়াল করে দেখো, সে যখন তির্যকভাবে তাকে টেনে নিয়ে যাচ্ছে তখন এই তির্যক বলটা দুইটি অংশে ভাগ হয়ে যাচ্ছে। একটা অংশ কাজ করতেছে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং আরেকটা অংশ কাজ করতেছে নৌকাটাকে পাড়ের দিকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে সামনের দিক বরাবর এই 10 নিউটন বলের কতটুকু দায়ী? তাহলে আমরা মানটা বসিয়ে দিই, 10 cos 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 10 cos 30 মানে হচ্ছে √3/2, তার মানে হচ্ছে 5√3 নিউটন।
আর এখানে বসিয়ে দিই 10 sin 30 ডিগ্রি, তার মানে হচ্ছে sin 30 মান হচ্ছে হাফ, তার মানে 5 নিউটন। তার মানে এই 10 নিউটনটা দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে। তার মধ্যে 5√3 নিউটনটা কাজ করতেছে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, আর 5 নিউটন কাজ করতেছে নৌকাটাকে পাড়ের দিকে নিয়ে যাওয়ার জন্য। এখন যদি মনে করো এই মাঝি চায় যে নৌকাটা পাড়ে যাবে না, নৌকাটা শুধুমাত্র সামনের দিক বরাবর অগ্রসর হবে, তাহলে তাকে কি করতে হবে? এই পাড়ের দিক বরাবর যে 5 নিউটন বল ক্রিয়া করতেছে, এই পাড়ের দিক বরাবর যে 5 নিউটন বল ক্রিয়া করতেছে, এই 5 নিউটনের ঠিক বিপরীত দিকে তাকে এমন একটি ফোর্স তৈরি করতে হবে যেন তার মান 5 নিউটন হয়। তাহলে এই 5 নিউটনটাকে কি করে দিবে? ক্যান্সেল আউট করে দিবে, যার কারণে পাড়ের দিক বরাবর কোনো উপাংশ ক্রিয়া করবে না, শুধুমাত্র সামনের দিক বরাবর এই 5√3 নিউটন বলে সামনের দিক বরাবর অগ্রসর হবে। এখন মাঝি সেটা বৈঠা দিয়ে পারুক বা অন্য কোনো প্রসেসে পারুক, পাড়ের দিক বরাবর যে বলটা ক্রিয়া করতেছে সেই বলটাকে ক্যান্সেল আউট করে দেওয়ার জন্য তার বিপরীতে সমপরিমাণ বল তাকে প্রয়োগ করতে হবে। তাহলেই পাড়ের দিক বরাবর বলটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে নৌকাটা শুধুমাত্র সামনের দিক বরাবর অগ্রসর হবে এবং যার মান হচ্ছে 5√3 নিউটন। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা কনসেপ্ট যেটা কিনা তোমাদের পরীক্ষাতে অনেকবার আসছে। ধরো এই যে সে যে নৌকাটা টেনে নিয়ে গেল, তোমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে নৌকাটা সামনের দিকে দ্রুত যাওয়ার জন্য তাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? নৌকাটাকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য বা সামনের দিকে দ্রুত যাওয়ার জন্য তাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তার মানে নৌকাটা সামনের দিকে খুব দ্রুত যেতে হবে। খুব দ্রুত যদি যেতে হয় তাহলে সামনের দিকে তার বল বাড়াতে হবে। যদি বল বাড়াতে হয়, আমার তো তির্যকভাবে সে 10 নিউটন বল প্রয়োগ করলো। এখন সামনের দিক বরাবর আমি যদি কোণের মানটা যদি সেম রাখি, বলের মানটা যদি সেম রাখি, তাহলে সামনের দিক বরাবর তার বলের মানটা তো পরিবর্তন হবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমি বলটাকে সেম রেখে যদি আমি কোণ পরিবর্তন করি, আমি দুইটা কাজ করতে পারি। একটা বল সেম রেখে সে যে লব্ধি বলটা প্রয়োগ করলো বা তির্যক বলটা প্রয়োগ করলো, সেখানে বলটা সেম রেখে আমি কোণ পরিবর্তন করি। এখন কোণ পরিবর্তন করতে গেলে পরে কি হবে? বল সেম রেখে কোণ পরিবর্তন। এখন কথা হচ্ছে বল সেম রেখে যদি আমি কোণ পরিবর্তন করি, এখন কোণ কি বাড়াবো না কমাবো? যদি 30 ডিগ্রি থেকে আমি কোণ যদি বাড়াই 45 ডিগ্রি যদি করি, তাহলে সেক্ষেত্রে তার কজের মানটা যাবে কমে। আমি যদি কোণ বাড়াই কজের মান কমে যায়, কারণ cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে আমি যদি কোণ যদি আমি বাড়াই তাহলে সেক্ষেত্রে আমার কজের মানটা কমে যাবে। আর কোণ যদি আমি কমাই তাহলে সেক্ষেত্রে কজের মানটা বেড়ে যাবে, আমার f cos θ মানটা আলটিমেটলি বেড়ে যাবে। তাহলে এটা করার জন্য আমাকে কি করতে হবে? আমি দড়ির দৈর্ঘ্য বাড়িয়ে দিই। দড়ির দৈর্ঘ্য বাড়িয়ে দিলে পরে সেটার কোণ কমে গেল। এখন এটা 30 ডিগ্রি না হয়ে যদি 15 ডিগ্রি হইতো, তাহলে সেক্ষেত্রে সামনের দিক বরাবর তার যে উপাংশটা ক্রিয়া করতেছে সেই উপাংশের পরিমাণ কত হইতো? f cos 15 ডিগ্রি, তার মানে হচ্ছে 10 cos 15 ডিগ্রি। তার মানে সেখানে আমরা যে মানটা পাবো সেই মানটা ডেফিনেটলি 5√3 নিউটনের থেকে বেশি হবে। 5√3 নিউটনের থেকে বেশি হবে, গ্রেটার দ্যান 5√3 নিউটন। তাহলে আমরা বল যদি আমি 10 নিউটনে রাখি, যদি আমি কোণ কমানোর জন্য যদি আমি দড়ির দৈর্ঘ্যটা বাড়িয়ে দিই, কোণ কমানোর জন্য যদি আমি দড়ির দৈর্ঘ্যটা বাড়িয়ে দিই, তাহলেই আমাদের যদি আমি দড়ির দৈর্ঘ্যটা বাড়িয়ে দিই, দড়ির দৈর্ঘ্য যদি আমি বাড়িয়ে দিই তাহলে আমার কোণ কমে যাবে। কোণ কমে গেলে কজের মান বেড়ে যাবে, কজের মান বেড়ে গেলে f cos θ মান বেড়ে যাবে, f cos θ মান বেড়ে গেলে পরে বল বেড়ে যাবে, বল বেড়ে গেলে পরে ত্বরণ বেড়ে যাবে, তার মানে সে বেশি ভেলোসিটিতে সামনের দিক বরাবর অগ্রসর হবে। এখন আমি যদি কোণ সেম রেখে যদি বল বাড়িয়ে দিই, কোণ আমি 30 ডিগ্রি রাখলাম, এখানে 10 নিউটনের পরিবর্তে আমি কি লিখলাম? 10 নিউটনের পরিবর্তে ধরো এখানে আমি 20 নিউটন নিলাম। আমি কোণ সেম রাখলাম, কোণ 30 ডিগ্রি রাখলাম, এখানে 10 নিউটনের পরিবর্তে আমি 20 নিউটন নিলাম। তাহলে 20 নিউটন নিলে পরে f cos θ মান কত আসবে? 20 cos 30 ডিগ্রি। 20 cos 30 মান হচ্ছে 20 × √3/2, তার মানে হচ্ছে 10√3।
দেখো সামনের দিক বরাবর তার বল বেড়ে যাচ্ছে। সো আমরা দুইটা প্রসেসে কাজ করতে পারি। যদি তোমাকে কোনোভাবে বলে যে নৌকার বেগ বাড়ানোর জন্য আমাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে বল সেম রেখে কোণ পরিবর্তন করে। কোণ পরিবর্তন মানে কি? কোণের পরিবর্তন মানে কি? কোণের পরিবর্তন কি বাড়লে পরেও তো পরিবর্তন, কমলেও পরিবর্তন। তাহলে সেক্ষেত্রে এখানে আমি কোণের পরিবর্তনটা কি করব? কোণের পরিবর্তন এখানে আমি কমাবো। কারণ কোণ যদি আমরা কমাই তাহলে সেক্ষেত্রে cos থিটার মান যাবে বেড়ে। cos থিটার মান যদি বেড়ে যায় f cos থিটার মান যাবে বেড়ে। f cos থিটার মান যদি বেড়ে যায় বল যাবে বেড়ে, ফোর্স যাবে বেড়ে। বল যদি বেড়ে যায় ত্বরণ যাবে বেড়ে। ত্বরণ বেড়ে গেলে পরে বেগের পরিবর্তনটা বেশি হবে। সো এটাই হচ্ছে আমার নৌকার গুণটানা। আমরা এখানে উপাংশ সূত্র প্রয়োগ করে আমরা নৌকার গুণটানাটা একটু দেখলাম। এরপর আমরা চলে যাব 2 নাম্বার কনসেপ্টে, আনত তল। এরপর আমরা চলে যাব আনত তল নাম্বার 2। আনত তলে আমরা উপাংশ সূত্রটা একটু প্রয়োগ করব। এটা তোমাদের কাজ ক্ষমতা শক্তিতেও কাজে লাগবে। সো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আনত তল মানে কি? আনত তল মানে হচ্ছে যে তলটা ভূমির সাথে একটা কোণে আছে, সেটার নাম হচ্ছে আনত তল। আমি ধরে নিই ভূমির সাথে সেই কোণে আছে, θ ডিগ্রি কোণে আছে। ওকে, আচ্ছা। ধরো একটা গাড়ি এখানে আমি স্টার্ট বন্ধ করে রেখে দিলাম এই আনত তলের উপর। এখন কথা হচ্ছে গাড়িটা যদি আমি স্টার্ট বন্ধ করে রেখে দিই, তখন দেখা যাবে যে গাড়িটা সে সামনের দিক বরাবর অগ্রসর হচ্ছে, এবং যত বেশি সামনের দিক বরাবর অগ্রসর হচ্ছে তার ভেলোসিটি তত বাড়তেছে। একটা আনত তল বরাবর তুমি একটা বস্তু ছেড়ে দাও, সে কখনোই, তুমি যদি বাহ্যিক আর কোনো বল প্রয়োগ না করো, তাহলে সে কখনোই একই ভেলোসিটিতে সে মাটিতে এসে পড়বে না। দেখা যাবে যে সে মাটির যত কাছাকাছি আসতেছে তত তার ভেলোসিটি বাড়তেছে। এখন ভেলোসিটি বাড়া মানে কি? ভেলোসিটি পরিবর্তন হওয়া। আর ভেলোসিটি পরিবর্তন হওয়া মানে কি? সেখানে অবশ্যই ত্বরণ থাকবে। আর ত্বরণ থাকা মানে কি? সেখানে অবশ্যই একটা বল থাকবে, তাই নয় কি? এখন কথা হচ্ছে যে যখন কোনো একটি আনত তল বরাবর আমরা কোনো গাড়ি ছেড়ে দিব, স্টার্ট বন্ধ করে যখন কোনো আনত তল বরাবর গাড়ি ছেড়ে দিব, তখন কোন বলের কারণে সে তার বেগের পরিবর্তন ঘটে একটু খেয়াল করে দেখো। এই গাড়িটার যে এমজিটা, সেই এমজিটা কোন বরাবর ক্রিয়া করবে? এমজিটা নিচের দিক বরাবর ক্রিয়া করবে। ওকে, এমজিটা নিচের দিক বরাবর ক্রিয়া করবে। ভেরি গুড। এখন কথা হচ্ছে এমজিটা যদি নিচের দিক বরাবর ক্রিয়া করে, বা ভূকেন্দ্রের নিচের দিকে বলাটা ঠিক না, ভূকেন্দ্রের দিক বরাবর ক্রিয়া করবে। এখন এই এমজিটা যদি ভূকেন্দ্রের দিক বরাবর ক্রিয়া করে, এবং এখানে এমজি বাদে আমরা অন্য কোনো বল এখানে কনসিডার করি না, আমরা এখানে ঘর্ষণ বল, বায়ুর বাধা, এগুলো কোনো কিছু কনসিডার করি না, শুধুমাত্র আমরা এখানে একটা অভিকর্ষীয় বল কনসিডার করছি। আচ্ছা, শুধুমাত্র আমরা এখানে একটা অভিকর্ষীয় বল কনসিডার করছি, যে অভিকর্ষীয় বলের পরিমাণটা হচ্ছে এমজি। ওকে, ফাইন। এটাকে যদি আমি লব্ধি বল ধরি, যেহেতু এখানে আরো অন্য কোনো বল নাই, সো এই গাড়ির যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা আমাকে শুধুমাত্র এমজি দ্বারা বর্ণনা করতে হবে। তাহলে এটাকে যদি আমি লব্ধি বল ধরি, সেই লব্ধি বলটা দুটি উপাংশে ভাগ হয়ে যাবে, দুটি লম্ব উপাংশে ভাগ হয়ে যাবে। আমরা বলেছিলাম যে আমরা যতগুলি কনসেপ্ট এখানে আলোচনা করব, তার সব কনসেপ্টই আমরা লম্বাংশ দিয়ে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, আমি একটু অন্য জায়গাতে চিত্রটা আঁকি। এটাকে যদি আমরা লব্ধি বল ধরি, এই লব্ধি বলটাকে যদি আমরা দুটা লম্বাংশে বিভক্ত করতে চাই, তাহলে এটা হচ্ছে একটি বল এবং এটা হচ্ছে একটি বল, যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ভেরি গুড। এখন কথা হচ্ছে এটা যদি এমজি হয়, এই দুটো উপাংশের মধ্যে একটা উপাংশ হবে এমজি cos θ এবং অপর একটি উপাংশ হবে এমজি
সাইন থিটা। তাহলে এখন আমরা দেখি যে কোন উপাংশের কারণে গাড়িটা নিচের দিক বরাবর অগ্রসর হচ্ছে বা আনত তল বরাবর অগ্রসর হচ্ছে, কোন উপাংশের কারণে গাড়িটা আনত তল বরাবর অগ্রসর হচ্ছে। ওকে ফাইন, একটু খেয়াল করে দেখো, এটা যদি থিটা হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটার মান কত হবে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এই কোণটা কত হবে 90 মাইনাস থিটা। ওকে, 90 মাইনাস থিটা, ভেরি গুড। তাহলে একটু খেয়াল করে দেখো, এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে আমরা যদি এটাকে উপাংশে যদি ভাগ করি, তাহলে এটা যদি একটা উপাংশ হয়, আরেকটা উপাংশ হবে এটা, কারণ আমরা লম্বাংশে বিভক্ত করতেছি 90 ডিগ্রি। এটা যদি 90 মাইনাস থিটা হয়, আমরা জানি যে কোন যার সাথে আমরা তৈরি করতেছি বা কোন যার সাথে আমরা কনসিডার করতেছি, কোন যার সাথে আমরা কনসিডার করতেছি সেটা হচ্ছে তার অনুভূমিক উপাংশ। আর অনুভূমিক উপাংশ কার সাথে রিলেটেড? কজের সাথে রিলেটেড। তাহলে কোন যদি এই উপাংশের সাথে হয় তাহলে এই উপাংশের নাম কি হবে? mg cos 90 মাইনাস থিটা। আর এই উপাংশের নাম কি হবে? mg sin 90 মাইনাস থিটা। ওকে, তাহলে mg cos 90 মাইনাস থিটা তার মানে কি? এটা হচ্ছে mg sin থিটা, আর এটা হচ্ছে mg cos থিটা। তাহলে আমাদের আনত তল বরাবর যে উপাংশটা দেয় সেই উপাংশটা হচ্ছে mg sin থিটা। তার মানে গাড়িটাকে নিচের দিকে বা আনত তল বরাবর নামিয়ে নিয়ে যাওয়ার জন্য আনত তল বরাবর উপাংশ হচ্ছে mg sin থিটা। আনত তল বরাবর উপাংশ হচ্ছে mg sin থিটা। তাহলে এই গাড়িটাকে আনত তল বরাবর নামিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন উপাংশটা দায়ী? mg sin থিটা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে mg cos থিটা কই যাবে? mg cos থিটা মাটি দ্বারা সে একটা প্রতিক্রিয়ামূলক বল পাচ্ছে না, সেই প্রতিক্রিয়ামূলক বল দ্বারা এই mg cos থিটাটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে কোন একটি আনত তল যদি ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে থাকে, আরেকটু রিভিউ করো, একটি আনত তল থিটা ডিগ্রি কোণে আছে, এটা যদি থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার পরিমাণ কত হবে? 180 মাইনাস 90 মাইনাস থিটা, তার মানে কত? 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে ডেফিনেটলি এটা যদি 90 মাইনাস থিটা হয়, এই কোণটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে ডেফিনেটলি আমার এই কোণটাও 90 মাইনাস থিটা, অনুরূপ কোণ বলিয়া। যদি এটা 90 মাইনাস থিটা হয়, এটা যদি mg হয়, এই mgটাকে আমি এমন দুইটা লম্বাংশে বিভক্ত করব যার একটি উপাংশ থাকবে আনত তল বরাবর এবং আরেকটি উপাংশ ওইটার সাথে লম্ব থাকবে। তাহলে আনত তল বরাবর তার উপাংশটা কত হবে? এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে আমরা জানি কোন যার সাথে সেটাই হচ্ছে তার অনুভূমিক উপাংশ, এবং অনুভূমিক উপাংশ কার সাথে রিলেটেড? কজের সাথে রিলেটেড। তার মানে mg cos 90 মাইনাস থিটা, mg cos 90 মাইনাস থিটা সমান কত? mg sin থিটা। আর এই উপাংশের নাম কি হবে? উলম্ব উপাংশ। উলম্ব উপাংশের মান কত হবে? mg sin 90 মাইনাস থিটা, যেটা হচ্ছে mg cos থিটা, যেটা কিনা মাটি দ্বারা প্রতিক্রিয়ামূলক বল দ্বারা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এই গাড়িটাকে আনত তল বরাবর নামিয়ে নিয়ে আসার জন্য কে দায়ী? mg দায়ী না mg-র একটি উপাংশ দায়ী? mg-র একটি উপাংশ দায়ী, এবং সেই উপাংশের মান কত? mg sin থিটা। ওকে ফাইন, তাহলে আমাদের নৌকার গুণ টানা হয়ে গেল, আনত তল হয়ে গেল। আমরা এখন থার্ডে চলে যাব, ট্রলি। তোমরা যারা ট্রলি ইউজ করো ট্রাভেলের জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যারা ট্রলি ব্যবহার করো, একটু খেয়াল করে দেখো তো যে ট্রলির হ্যান্ডেল যত বড় হয় তোমার কিন্তু ট্রলিটাকে টেনে নিয়ে যেতে তত সুবিধা হয়, তত কম ফোর্সের দরকার হয়। সেটাও আমরা উপাংশ দ্বারা বের করব। ট্রলি, ধরো এটা হচ্ছে একটা ট্রলি, এটা হচ্ছে একটা ট্রলি, এই ট্রলিটার হ্যান্ডেল হচ্ছে এটা। ওকে, এখন কথা হচ্ছে ট্রলিটাকে যখন তুমি টেনে নিয়ে যাচ্ছ, তখন কিন্তু তুমি এই ট্রলির উপর, ট্রলিটাকে যখন তুমি টেনে নিয়ে যাচ্ছ তখন কিন্তু তুমি এই ট্রলির উপর F নিউটন বল প্রয়োগ করে যাচ্ছ।
ওকে, আমি এইভাবে ট্রলিটাকে টেনে নিয়ে আসতেছি, ট্রলিটা বাঁকা, আমি এইভাবে ট্রলিটাকে টেনে নিয়ে আসতেছি। তাহলে ট্রলির উপর আমি নিউটন পরিমাণ বল প্রয়োগ করতেছি। এটাকে যদি আমি লব্ধি বল ধরি, এখানে ট্রলির চাকা, ট্রলিটা সামনের দিক বরাবর অগ্রসর হচ্ছে, সামনের দিক বরাবর অগ্রসর হচ্ছে। আমি যদি এটাকে দুইটি উপাংশে ভাগ করি, তাহলে একটা উপাংশ যাবে সামনের দিক বরাবর, একটা উপাংশ যাবে সামনের দিক বরাবর, একটা উপাংশ যাবে সামনের দিক বরাবর, সামনের দিক বরাবর, আরেকটা উপাংশ হবে লম্ব বরাবর। সামনের দিক বরাবর যে উপাংশটা, সেটার সাথে সে যদি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেই উপাংশের পরিমাণ হবে এফ কস থিটা, আর অপর উপাংশের পরিমাণ হবে এফ সাইন থিটা। এখন কথা হচ্ছে, যদি ট্রলিটাকে আমি আরও বাঁকিয়ে দিই, তার মানে সামনের দিক বরাবর নিয়ে যাওয়ার জন্য কে দায়ী? সামনের দিক বরাবর যাওয়ার, ট্রলিটা যাওয়ার জন্য কে দায়ী? দায়ী হচ্ছে এফ কস থিটা। সামনের দিক বরাবর তাকে টেনে নিয়ে যাচ্ছে, সামনের দিক বরাবর তাকে টেনে নিয়ে যাচ্ছে, সেটার জন্য দায়ী হচ্ছে এফ কস থিটা। তাহলে এফ সাইন থিটাটা কি হবে? এফ সাইন থিটাটা হচ্ছে, সে যখন হচ্ছিল গিয়া মাটিতে সে একটা বল প্রয়োগ করতেছে, বা এই ট্রলিটার যে ওজন, সে ওজন দ্বারা সে প্রশমিত হয়ে যাবে। এফ সাইন থিটাটা এই ট্রলিটার ওজন দ্বারা প্রশমিত হয়ে যাবে। এখন কথা হচ্ছে, ট্রলিটাকে আমরা আরেকটু বাঁকিয়ে দিই, ট্রলিটাকে আমরা আরেকটু বাঁকিয়ে দিই। তাহলে ট্রলিটাকে যখন আমরা আরেকটু বাঁকিয়ে দিচ্ছি, তখন দেখা যাবে যে এই যে ট্রলিটা, এটার যে, এখন আমি ট্রলিটাকে যে বলে টেনে নিয়ে যাব এফ বল, সেই এফ বলটাকে যদি আমরা দুইটি উপাংশে ভাগ করে দেই, একটা উপাংশ হবে সামনের দিক বরাবর এবং একটা উপাংশ হবে উপরের দিক বরাবর। এবং সবসময় মাথায় রাখবা যে লব্ধিটা সবসময় উপাংশদ্বয়ের মাঝের যে কোনো একটা অঞ্চলে থাকবে, মাঝের যে কোনো একটা অঞ্চলে থাকবে। লব্ধিটা এই উপাংশদ্বয়ের মাঝের যে কোনো একটি অঞ্চলে সে থাকবে, লব্ধি কোনো সময় উপাংশের বাইরে অবস্থান করবে না। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা যদি থিটা হয়, তাহলে এই উপাংশের মান কি হবে? এফ কস থিটা, আর এই উপাংশের মান কি হবে? এফ সাইন থিটা। একটু খেয়াল করে দেখো, আমি এখন মান নিয়ে একটু তাহলে ব্যাখ্যা করি। এটা যদি 10 নিউটন হয়, এটা যদি 30 নিউটন হয়, 30 ডিগ্রি হয়, তাহলে একটু খেয়াল করে দেখো, এফ কস থিটার মান হয়ে যাচ্ছে 10 cos 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 5√3। আর এটা যদি ধরো, বা এটাকে তুমি 30 ডিগ্রি না ধরো, এটাকে 45 ডিগ্রি ধরো, 45 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে এটা কত হবে? 45 ডিগ্রি। তার মানে হচ্ছে 10 ইন্টু 1/√2, তার মানে হচ্ছে 10/√2। তার মানে এটা যদি 5 ইন্টু 2 হয়, 2 হচ্ছে √2 ইন্টু √2, 5√2, তার মানে এটার মান হচ্ছে 5√2। তাহলে এই সেটআপের জন্য এই ট্রলিটা 5√2 নিউটনে সামনের দিক বরাবর অগ্রসর হচ্ছে। আর এটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে এটার মান হবে 10 cos 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 5√3 নিউটন। দেখো, কোণের মান আমি কমিয়ে দিলাম, আমার এই বলের মানটা বেড়ে গেল। তার মানে তুমি একটা ট্রলিকে যত হেলিয়ে তাকে সামনের দিক বরাবর নিয়ে যাবা, সে তত বেশি স্পিডে, বা সে তত বেশি বলে, সে তত বেশি ত্বরণে সামনের দিক বরাবর অগ্রসর হবে। এই কারণে ট্রলির হ্যান্ডেলটা বেশি বাঁকালে পরে সেটা তত বেশি স্পিডে সামনের দিক বরাবর অগ্রসর হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রলি। এরপর আমরা যাই পায়ে হাঁটা। আমরা যখন পায়ে হাঁটি, তখনও কিন্তু আমরা এখানে উপাংশ সূত্র প্রয়োগ করেই পায়ে হাঁটি। একটু খেয়াল করে দেখো, যখন আমরা হাঁটি তখন কি আমরা পা সোজা রেখে এরকম পা সোজা রেখে হাঁটতে পারি, নাকি পাটা আমাকে বাঁকাইতে হয়? অবশ্যই পাটা আমাকে বাঁকাতে হয়, তাই না? পাটা আমাকে এরকম বাঁকাতে হয়, পাটা আমাদের এরকম বাঁকাতে হয়, তাই না? তাহলে যখন আমরা এরকম পাটা বাঁকিয়ে যখন আমরা হাঁটার চেষ্টা করি, তখন একটু খেয়াল করে দেখো, পাটা দ্বারা আমরা কিন্তু মাটিতে একটা ফোর্স দিচ্ছি, তাই না? একটা বল প্রয়োগ করতেছি, একটা বল প্রয়োগ করতেছি। তাহলে যখন আমরা
পা দ্বারা মাটিতে বল প্রয়োগ করতেছি, মাটিও পায়ের উপর একটা বল দিবে, প্রতিক্রিয়ামূলক বল, প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তা আমরা যদি পা দ্বারা মাটিতে যদি এ পরিমাণ বল দিই, তাহলে মাটি দ্বারা পায়ের উপর প্রতিক্রিয়ামূলক বল আমরা ধরলাম আর। এখন এই আরটাকে যদি আমি লব্ধি বল ধরি, এই লব্ধি বলটা দুটি উপাংশে ভাগ হয়ে যাবে। একটা হবে সামনের দিক বরাবর এবং একটা হবে উপরের দিক বরাবর। এখন সামনের সাথে উৎপন্নকৃত কোণ যদি তার থিটা হয়, তাহলে এই উপাংশটার নাম হবে আর কস থিটা এবং এই উপাংশটার নাম হবে আর সাইন থিটা। আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন উপাংশটা দায়ী? আর কস থিটা দায়ী। আর উপরের যে উপাংশটা, সেই উপাংশটা আমাদের যে ওজন আছে ডব্লিউ, সেই ওজন দ্বারা এই উপাংশটা প্রশমিত হয়ে যাবে। এই কারণে যখন আমরা দৌড়াই তখন কিন্তু আমরা একটু বেশি ঝুঁকে দৌড়াই। কেন? কারণ হচ্ছে আমাদের এটার জন্য যখন স্প্রিন্টাররা দেখবা যে তারা ট্র্যাকে যখন দৌড় শুরু করে, তখন তারা কিন্তু কিছুটা ঝুঁকে তারপর দৌড় শুরু করে। তুমি কিন্তু সোজা হয়ে কখনো দৌড়াতে পারবে না। তার কারণ হচ্ছে আমি সামনের দিক বরাবর কোনো উপাংশ পাবো না। আমি যদি দাঁড়িয়ে থাকি, কেউ যদি এরকম দাঁড়িয়ে থাকে তাহলে সে সামনের দিক বরাবর কোনো উপাংশ পাবে না। সামনের দিক বরাবর সে কোনো উপাংশ পাবে না, কারণ আমার পা দ্বারা মাটির উপর বল হচ্ছে এফ, এটার কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। সামনের দিক বরাবর তার উপাংশ কত হবে? এফ কজ 90 ডিগ্রি সমান সমান কত? 0। তার মানে সে সামনের দিক বরাবর কোনো উপাংশ পাবে না। কোনো একটি ভেক্টরের যে কোনো দিক বরাবর তোমাকে উপাংশ নির্ণয় করতে বলতে পারে, যে কোনো দিক বরাবর। ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তোমাকে বলতে পারে এই বরাবর উপাংশ নির্ণয় করো, এই বরাবর উপাংশ নির্ণয় করো। আচ্ছা, এটা আমি একটু অন্য কালার দিয়ে আঁকার চেষ্টা করি। তাহলে পায়ে হাঁটাটা বোঝা গেছে। পায়ে হাঁটার জন্য আমাকে কি করতে হবে? পায়ে হাঁটার জন্য আমাকে অবশ্যই পাটাকে বাঁকাতে হবে, যার ফলে আমরা সামনের দিক বরাবর একটা উপাংশ পাবো এবং সেই উপাংশের কারণে আমরা সামনের দিক বরাবর অগ্রসর হবে। আর উলম্ব উপাংশটা সেটা আমাদের ওজন দ্বারা প্রশমিত হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এটা একটু বলে নেই মাঝখানে, কারণ যেহেতু আমরা উপাংশ নিয়ে কাজ করতেছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং উপাংশ নির্ণয়ের জন্য এটা খুব জরুরি একটা কনসেপ্ট। ধরো তোমার কাছে কোনো একটি ভেক্টর দেওয়া আছে, আর একটি ভেক্টর দেওয়া আছে। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা এই বরাবর উপাংশ বের করলাম, সেটা কিন্তু আমাদের জন্য খুব সহজ, কারণ আমরা ফার্স্টে হচ্ছিল দেখবো যে আর এর সাথে কার কোণ আমরা কনসিডার করতেছি। আর এর সাথে যদি আমরা এটার কোণ কনসিডার করি, তাহলে এই বরাবর উপাংশ আর কস থিটা, আর এই বরাবর উপাংশ হচ্ছে আর সাইন থিটা। ওকে, আচ্ছা। এখন এই যে লব্ধিটা আর এর, তোমাকে এই দিক বরাবর উপাংশ বের করতে বলতে পারে, তোমাকে এই দিক বরাবর উপাংশ বের করতে বলতে পারে, তোমাকে এই দিক বরাবর উপাংশ বের করতে বলতে পারে। এটা হচ্ছে ধরো 90 ডিগ্রি। ওকে, আচ্ছা। তাহলে আমরা এগুলাকে একটু মার্কিং করি। তোমাকে এ পথে উপাংশ বের করতে বলতে পারে, এটাকে যদি আমরা ও দিই, ও এ পথে, ও বি পথে, ও সি পথে উপাংশ বের করতে বলতে পারে। আমরা তো ও এক্স পথে আর ও ওয়াই পথে তো আমরা উপাংশ বের করলামই। ও এক্স পথে উপাংশ কত? ও এক্স পথে উপাংশ হচ্ছে আর কস থিটা। ও ওয়াই পথে উপাংশ কত? আর সাইন থিটা। এরপর তোমাকে যদি ও বি পথে উপাংশ বের করতে, ফার্স্টে হচ্ছে ও এ পথে উপাংশ, সবসময় মাথায় রাখবা। কোন একটি ভেক্টরের যে কোনো দিক বরাবর উপাংশ যদি তোমাকে নির্ণয় করতে বলে, প্রথম কাজ হচ্ছে ওই দিক বরাবর আগে কোণ নির্ণয় করো, তার সাথে কজ লাগিয়ে দাও, উপাংশ নির্ণয় করা শেষ। কি বললাম? কোন একটি ভেক্টরের যে কোনো দিক বরাবর তোমাকে উপাংশ নির্ণয় করতে বলতে পারে। একটা ভেক্টরের সব দিক বরাবর তার প্রভাব বিদ্যমান, শুধুমাত্র একটা সাইড বাদে। কিরকম ভাবে? ধরো এই বরাবর বাতাস প্রবাহিত হচ্ছে, একদম এই বরাবর বাতাস প্রবাহিত হচ্ছে। এই বরাবর বাতাস, যে বরাবর বাতাস প্রবাহিত হচ্ছে সেই বরাবর তার প্রভাবটা বেশি, তার আশেপাশেও কিন্তু কিছু পরিমাণ বাতাস যাবে না? আমি ধরে নিলাম এই বরাবর ধরো 10 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। তাহলে এই বরাবর যদি 10 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হয়, তাহলে এই বাতাসের ও এক্স বরাবর তার প্রভাব আছে, কিছু ও ওয়াই বরাবর প্রভাব আছে, কিছু ও বি বরাবর প্রভাব আছে, কিছু ও সি বরাবর প্রভাব আছে।
তাই না? আচ্ছা, এখন এই প্রভাবটাই তোমাকে নির্ণয় করতে বলবে। উপাংশ নির্ণয় করা মানে কি? প্রভাব নির্ণয় করা, ইফেক্ট নির্ণয় করা। তোমাকে ওয়ে বরাবর উপাংশ নির্ণয় করতে বললো। তাহলে প্রথম কাজ হচ্ছে, যে দিক বরাবর আমাকে উক্ত ভেক্টরের উপাংশ নির্ণয় করতে বলছে, ওই দিক বরাবর আগে কোণ নির্ণয় করো, তার সাথে কজ লাগিয়ে দাও। তাহলে ওয়ে বরাবর আমাকে যদি উপাংশ নির্ণয় করতে বলে, তাহলে ওয়ে বরাবর এই ভেক্টরের কোণ কত? 90 ডিগ্রি, আর কজ 90 সমান সমান 0। তার মানে কোন একটি ভেক্টরে লম্ব দিক বরাবর কোনো প্রভাব থাকে না, সেটা যে কোনো ভেক্টরই হোক না কেন। কোন একটি ভেক্টরে লম্ব দিক বরাবর কোনো প্রভাব থাকে না। এই কারণে আমরা বলেছিলাম যে যখন হচ্ছিল কি আমরা দাঁড়িয়ে থাকি, তখন আমরা কেন হাঁটতে পারি না? কারণ দাঁড়িয়ে থাকলে পরে আমরা মাটিতে সরাসরি বল প্রয়োগ করি, এবং মাটি আমাদের উপরে সরাসরি বল প্রয়োগ করে, প্রতিক্রিয়ামূলক বল। তার সামনের দিক বরাবর প্রভাব কত? এই বরাবর তার প্রভাব কত? আমি যদি মাটিতে পরিমাণ বল প্রয়োগ করি, মাটি যদি আমার উপর আর পরিমাণ প্রতিক্রিয়ামূলক বল দেয়, তাহলে সামনের দিক বরাবর তার প্রভাব কত? আর cos 90 সমান সমান 0। যার কারণে সামনের দিক বরাবর আমি কোনো ফোর্সই পাচ্ছি না, যার কারণে সামনের দিক বরাবর আমি হাঁটতেই পারবো না। এই কারণে হাঁটার সময় আমাকে কি করতে হয়? পাটাকে বাঁকাতে হয়, যেন সামনের দিক বরাবর আমার একটা উপাংশ ক্রিয়া করে। ওকে, আচ্ছা, সামনের দিক বরাবর যাতে আমাদের একটা উপাংশ ক্রিয়া করে। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে ওয়ে বরাবর তার উপাংশ কত? এটা যদি আর হয়, ওয়ে বরাবর তার কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয়, তাহলে আর cos 90 কষ্ট কত? 0। এরপর ওবি বরাবর আমাকে উপাংশ নির্ণয় করতে বলছে, ওবি বরাবর। তাহলে ওবি বরাবর আগে কোণ নির্ণয় করো। এই যে কোণটা কত আসে? এটা যদি থিটা হয়, আমার এতটুকের মান কত? 90 মাইনাস থিটা। তার মানে 90 মাইনাস থিটা প্লাস 90, এতটুকের মান হচ্ছে 90 মাইনাস থিটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, আর এতটুকু হচ্ছে 90। তাহলে টোটাল মিলে কত হইল? আর cos 90 মাইনাস থিটা প্লাস 90। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে আর cos 180 মাইনাস থিটা। তার মানে হচ্ছে আর cos 180 মাইনাস থিটার মান হচ্ছে cos ই, আর কোয়াড্রেন্টের জন্য মাইনাস, তার মানে মাইনাস আর cos থিটা। কথা ক্লিয়ার? একটু খেয়াল করে দেখো, মজার ব্যাপার। এক্স এক্সিস বরাবর তার উপাংশের মান হচ্ছে আর cos থিটা, ওয়াই এক্সিস মাইনাস এক্সিস, এটা তো মাইনাস এক্সিস বরাবর, এটা যেহেতু তার বিপরীত, এটার মান হচ্ছে আর মাইনাস আর cos থিটা। মিলল? এক্স অক্ষ বরাবর আর cos থিটা, মাইনাস এক্স অক্ষ বরাবর মাইনাস আর cos থিটা। গুড। এখন যদি তোমাকে বলে ওসি বরাবর উপাংশ, ওসি বরাবর তোমাকে উপাংশ নির্ণয় করতে যদি বলে, তাহলে ওসি বরাবর, এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে তুমি এখন কোনটা নিবা? কোন কি এটা নিবা না ওইটা নিবা? মজার ব্যাপার হচ্ছে, তুমি এই বরাবর কোণ নিলে পরেও তোমার এটার মান যা আসবে, ওই বরাবর কোণ নিলে পরেও তোমার এটার মান ঠিক তাই আসবে। ক্যালকুলেটর বসিয়ে দেখো, মান বসিয়ে দেখবা যে এটার মানটা ঠিক তাই আসে। সো আমি কোন বরাবর নিচ্ছি সেটা ডাজন্ট ম্যাটার, আমি কোন বরাবর উপাংশ নিচ্ছি সেটা হচ্ছে ফ্যাক্টর। এবারে দেখো, ওসি বরাবর যদি তোমাকে উপাংশ নির্ণয় করতে বলে, তাহলে কি হবে? ওসি বরাবর যদি তোমাকে উপাংশ নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে আগে ওসি বরাবর কোণ নির্ণয় করো। তাহলে ওসি বরাবর কোণ কত? এই যে এটা, তাহলে এতটুকু হচ্ছে 180, আর ওটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে কত আসলো? আর cos 180 প্লাস 90 মাইনাস থিটা, তার মানে হচ্ছে আর cos 270 মাইনাস থিটা, তার মানে হচ্ছে আর cos 3 ইন্টু 90 মাইনাস থিটা, তার মানে হচ্ছে আর সাইন 3 ইন্টু 90 মাইনাস থিটা। সেক্ষেত্রে হচ্ছে লোকে আমাদের cos নেগেটিভ, তার মানে হচ্ছে মাইনাস আর সাইন থিটা। মজার ব্যাপার দেখো, এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, এটা হচ্ছে আর cos থিটা, আর এই উপাংশের মান কত? আর সাইন থিটা। ঠিক তার বিপরীত উপাংশ কি হবে? মাইনাস আর সাইন থিটা। তুমি কোণ চেঞ্জ করে নাও, এই পাশে নাও, কোণ চেঞ্জ করে তুমি এই পাশে নাও, তাতেও দেখবা তার কোণ মাইনাস আর সাইন থিটাই আসছে। সো এই কনসেপ্টটা খুব জরুরি, এবং এটা তুমি সব জায়গাতে দেখতে পারবা যে কোনো একটি ভেক্টরের যে কোনো দিক বরাবর যদি তোমাকে উপাংশ লম্বাংশ ব্যতীত, এটা হচ্ছে লম্বাংশ, এটা যদি আর হয় এক্স বরাবর এবং ওয়াই বরাবর, এটা হচ্ছে লম্বাংশ, কারণ এরা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে,
লম্বাংশ ব্যতীত যে কোনো দিক বরাবর যদি তোমাকে উপাংশ নির্ণয় করতে বলে, নিয়ম হচ্ছে ওই বরাবর আগে কোণ নির্ণয় করো, তার সাথে কজ লাগিয়ে দাও, শেষ। লম্বাংশতেও কিন্তু একই রকম, থিটাটা হচ্ছে এটা, এই বরাবর কোণ নির্ণয় করছি, এই বরাবর তার সাথে কজ লাগিয়ে দিছি, তার মানে আর কস থিটা। আমার কোণ যদি এটা না থেকে যদি আমার কোণটা এটা থাকতো, এটা যদি থাকতো আলফা, তাহলে এই বরাবর উপাংশ কি হইতো? আর কজ আলফা। এই বরাবর উপাংশ হইতো আর কজ আলফা। নিয়ম হচ্ছে কোনো একটি ভেক্টরের যে কোনো দিক বরাবর তোমাকে উপাংশ নির্ণয় করতে বলুক না কেন, ওই বরাবর আগে কোণ নির্ণয় করো, তার সাথে কজ লাগিয়ে দাও। এটা দরকার হলে পরে তোমরা লিখে রাখতে পারো। কোনো একটি ভেক্টরে যে কোনো দিক বরাবর যদি তোমাকে উপাংশ নির্ণয় করতে বলে, কোনো একটি ভেক্টরে যে কোনো দিক বরাবর যদি তোমাকে উপাংশ নির্ণয় করতে বলে, কোনো একটি ভেক্টরের কোনো একটি ভেক্টরের যে কোনো দিক বরাবর যদি উপাংশ নির্ণয় করতে হয়, তবে উক্ত দিক বরাবর আগে কোণ নির্ণয় করো, তারপর তার সাথে কস লাগিয়ে দাও। যদি কোনো একটি ভেক্টর যে কোনো দিক বরাবর যদি উপাংশ নির্ণয় করতে বলে, তাহলে আগে ওই দিক বরাবর কোণ নির্ণয় করো, তার সাথে কস লাগিয়ে দাও। ভেরি গুড। এরপর আমরা চলে যাব লন রোলার। তাহলে আমাদের এটা হয়ে গেছে। এরপর আমরা চলে যাব লন রোলার। এখন কথা হচ্ছে লন রোলারটা কি? দেখবা যে অনেক সময় একটা বিশেষ সিলিন্ডার আকারে একটা যন্ত্র দ্বারা পিচ ঢালাই করা হয়, পিচ সমান করা হয়। আবার দেখবা যে যারা ক্রিকেট খেলতে পছন্দ করো, ক্রিকেট মাঠে তোমার ওই পিচটা সমান করার জন্য একটা হেভি ওয়েটের একটা সিলিন্ডার আকৃতিতে একটা কনক্রিটের একটা কনক্রিটের একটা বস্তু দ্বারা পিচটা ঢালাই করে, সেটার নামই হচ্ছে লন রোলার। এখান থেকে যে প্রশ্নটা আসে, লন রোলার টানা সহজ না ঠেলা সহজ? লন রোলার টানা সহজ না ঠেলা সহজ? তাহলে ফার্স্টে হচ্ছে আমরা লন রোলারটা আঁকি। এটা হচ্ছে লন রোলার, এরকম সিলিন্ডার একটা আকৃতির একটা বস্তু, কনক্রিটের তৈরি। এটা হচ্ছে লন রোলার। ওকে, এটা হচ্ছে লন রোলার, এটা হচ্ছে লন রোলার। এখন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে লন রোলার টানা সহজ না ঠেলা সহজ? ঠেলা সহজ। লন রোলার টানা সহজ না ঠেলা সহজ? টানা সহজ না ঠেলা সহজ? লন রোলার টানা সহজ না ঠেলা সহজ? খুব ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক কোশ্চেন, 2 মার্কের। প্রথমে তাহলে আমরা টানা নিয়ে কাজ করি। টানা, এটা হচ্ছে ধরো লন রোলারের একটা প্রস্থচ্ছেদের একটা ক্ষেত্রফল। আচ্ছা, আমরা যখন টানি তখন লন রোলারটাকে কি এরকম সোজাসুজি টানবো নাকি এরকম করে টানবো? অবশ্যই তির্যকভাবে টানবো। তার মানে লন রোলারটাকে যখন হচ্ছে আমরা তির্যকভাবে টানার চেষ্টা করতেছি, তখন লন রোলারের উপর প্রয়োগকৃত বলটা এরকম তির্যকভাবে হবে। ধরো এটা হচ্ছে এফ। ওকে, আচ্ছা, এই এফটাকে যদি আমরা দুটো উপাংশে ভাগ করি, তাহলে একটা উপাংশ হবে এটা, একটা উপাংশ হবে এটা, একটা উপাংশ হবে এটা, এবং একটা উপাংশ হবে এটা। ওকে, আচ্ছা, সে যে বরাবর মুভ করতেছে সেটার সাথে যদি আমরা কোণ যদি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করি, কারণ লন রোলারটাকে যখন আমরা টানবো, আমরা যখন এরকম তির্যকভাবে টানবো, তখন লন রোলারটা আমার দিকে সরে আসবে। তার মানে তার মুভমেন্টটা হচ্ছে মাটি বরাবর, মুভমেন্টটা হচ্ছে আমার দিকে। তা যদি আমার দিকে মুভমেন্টের সাথে যদি আমি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করি, তাহলে আমার দিকে যে উপাংশটা ক্রিয়া করবে সেটা হবে এফ কস থিটা। আচ্ছা, আর এটা হবে এফ সাইন থিটা। এই লন রোলারের যে ওজনটা, সেই ওজনটা ডেফিনেটলি
তার কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দিক বরাবর ক্রিয়া করবে। তাহলে এই লন রোলারের ভরকেন্দ্রের উপর তার নিট ওজনটা কত হইল? লন রোলারের ভরকেন্দ্রের উপর তার নিট ওজনটা হইল ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা, ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা। কারণ ডব্লিউ হচ্ছে যেদিকে, এফ সাইন থিটা হচ্ছে বিপরীত দিকে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, যার কারণে তার লব্ধি হচ্ছে ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা। যেহেতু বিপরীত পি মাইনাস কিউ, তার মানে এর উপর নিট ওজনটা হচ্ছে ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা। ওকে ফাইন। এরপর হচ্ছে তাহলে তার যে ওজনটা যদি সেই স্থির অবস্থানে থাকতো, তাহলে তার ওজন যে ডব্লিউ ক্রিয়া করতো, টানার কারণে তার কিছু পরিমাণ ওজন কমে গেল, তার কিছু পরিমাণ ওজন কমে গেল। এবার লন রোলারটাকে আমরা ঠেলবো, লন রোলারটাকে আমরা এখন ঠেলবো, ঠেলা। এটা যদি লন রোলার হয়, লন রোলার একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়, আমরা যখন লন রোলারটাকে ঠেলি তখন কিন্তু আমাদের প্রয়োগকৃত বল হচ্ছে এই দিক বরাবর, তাই না? লন রোলারটাকে প্রয়োগকৃত বল হচ্ছে এই দিক বরাবর, লন রোলারের উপর প্রয়োগকৃত বল হচ্ছে এই দিক বরাবর এফ। এখন এটাকে যদি আমরা দুইটি উপাংশে ভাগ করি, তাহলে একটা উপাংশ হবে এটা এবং একটা উপাংশ হবে এটা। যখন লন রোলারটাকে আমি ঠেলবো তখন তার মুভমেন্টটা হবে মাটি বরাবর সামনের দিকে। তো সামনের দিকে মুভমেন্টের সাথে সে যদি থিটা ডিগ্রি কোণে থাকে, তাহলে এই উপাংশটার নাম হচ্ছে এফ কস থিটা এবং এই উপাংশটার নাম হচ্ছে এফ সাইন থিটা। এখন লন রোলারের যে ওজন, লন রোলারের যে ওজনটা, সেই ওজনটা ভূপৃষ্ঠের দিক বরাবর, ভরকেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিক বরাবর সোজাসুজি ক্রিয়া করতেছে। তাহলে এই বিন্দুতে তার যে নিট ওজনটা, লন রোলারের ভরকেন্দ্রে তার যে নিট ওজনটা, সেই নিট ওজনটা হবে আমার এফ সাইন থিটা যেদিকে, ডব্লিউ সেদিকে, সো নিট ওজন হয়ে যাবে ডব্লিউ প্লাস এফ সাইন থিটা। যেহেতু দুইটা একই দিকে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, আর যদি 0 ডিগ্রি হয় তাহলে পি প্লাস কিউ। ওকে, গুড। তাহলে এটা হচ্ছে তার নিট ওজন। এই ওজনটা লন রোলারের স্থির অবস্থাতে একটা ওজন ছিল ডব্লিউ, ঠেলার কারণে আমার প্রযুক্ত বলের আরেকটা উপাংশ বা আরেকটা অংশ ডব্লিউর সাথে যোগ হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে ওজনের সাথে, তার যে অরিজিনাল ওজন, সেই ওজনের সাথে ঠেলার কারণে আরেকটা ওজন অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে ওজন যদি অ্যাড হয়ে যায়, তার ওজনটা যাবে বেড়ে। এখন কথা হচ্ছে, যে বস্তুর ওজন বেশি, সেই বস্তু নড়াইতে আমাকে বেশি কষ্টের প্রয়োজন হবে না কম কষ্টের প্রয়োজন হবে? ডেফিনেটলি বেশি কষ্টের প্রয়োজন হবে। যার ওজন কম তাকে সরাইতে আমার কম কষ্টের প্রয়োজন হবে, ঠিক না? তাহলে এক্ষেত্রে আমার ওজন কম কোনটায়? ওজন কম হচ্ছে টানার ক্ষেত্রে, ঠেলার ক্ষেত্রে ওজন আমার বেশি। যার কারণে লন রোলার ঠেলা সহজ না টানা সহজ? ওজন যে ক্ষেত্রে কম হবে সেটা আমার জন্য সহজ হবে। তার মানে লন রোলার আমরা সিদ্ধান্তে আসতে পারি লন রোলার টানা সহজ। দেখবা তোমাদের স্কুলে ওই পিচ ঢালাই বা পিচ সমান করার জন্য, ক্রিকেট পিচ সমান করার জন্য যে লন রোলারগুলি ব্যবহার করা হয়, সেই লন রোলারগুলি তুমি টানতে তুমি খুব আরাম ফিল করবা। যখন তুমি ঠেলতে যাবা তোমাকে তার থেকে বেশি শক্তির প্রয়োজন হবে। এটার কারণটা হচ্ছে এটা, কারণ যখন আমি টানি তখন তার আপাত ওজনটা কমে যায়, আমি যখন ঠেলি তখন তার আপাত ওজনটা বেড়ে যাচ্ছে। যার কারণে আমার লন রোলার ঠেলার থেকে টানা সহজ। এরপরে লাস্ট টপিক, পাখির আকাশে ওড়া। এরপর আমরা চলে যাব পাখির আকাশে ওড়া। যদিও আমি চিত্র এত ভালো রাখতে পারি না, তারপর একটু দেখানোর চেষ্টা করতেছি। যখন পাখির ডানা ঝাপটায়, ডানা ঝাপটেই তো সে আকাশে উড়ে যাওয়ার চেষ্টা করে। যখন পাখি ডানা ঝাপটায় তখন পাখির ডানার স্ট্রাকচারের কারণে সে বাতাসের উপর একটা তির্যক বল প্রয়োগ করার চেষ্টা করে। এরকম বাতাসের উপর একটা তির্যক বল প্রয়োগ করার চেষ্টা করে। এই বলগুলোকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করে দিই, তখন দেখা যাবে যে এই বলগুলি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যায় মিলিত হচ্ছে। এই বলগুলি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। এই বলগুলি একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। আমি ধরলাম এই বলটা হচ্ছে F1 আর এটা হচ্ছে F2। যখন এই বলগুলি একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে যখন মিলিত হয়,
সে যদি বাতাসের উপর F1 এবং F2 বল যদি প্রয়োগ করে, ডেফিনেটলি নিউটনস থার্ড ল অনুসারে বাতাসও তার উপর একটা প্রতিক্রিয়ামূলক বল প্রয়োগ করবে, যে বলটার নাম ধরলাম আমরা R1 এবং R2। এখন একটু খেয়াল করে দেখো, এই যে R1 এবং R2 মনে হচ্ছে না সে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসতেছে বলে মনে হচ্ছে? তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি প্রতিক্রিয়ামূলক বল R1 এবং R2 যদি আসে, এরা যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি নির্দেশ করে, তাহলে একটু খেয়াল করে দেখো, উক্ত সামান্তরিকের কর্ণ তার লব্ধি নির্দেশ করবে। তার মানে এই প্রতিক্রিয়ামূলক বল দুইটা সামান্তরিকের যদি দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে উক্ত সামান্তরিকের কর্ণ তার লব্ধি নির্দেশ করবে। তাহলে এই লব্ধিটা যখন পাখিটাকে ঠেলা দিচ্ছে, তখন পাখিটা সামনের দিক বরাবর অগ্রসর হচ্ছে। কথা ক্লিয়ার? তার মানে ডানা ঝাপটানোর মাধ্যমে সে প্রথমে F1 এবং F2 ক্রিয়া বল প্রয়োগ করলো বাতাসের উপর। F1 F2কে যদি আমরা পিছনের দিকে যদি বর্ধিত করে দিই, তখন মনে হবে তারা একটা নির্দিষ্ট বিন্দুতে যায় মিলিত হচ্ছে। তাহলে সে যখন বাতাসের উপর F1 এবং F2 বল প্রয়োগ করবে, তখন বাতাসও তাকে উল্টা একটা প্রতিক্রিয়ামূলক বল প্রয়োগ করবে, যে বলগুলোর নাম হচ্ছে R1 এবং R2। R1 এবং R2 মনে হবে যে তারা একটা নির্দিষ্ট বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি R1 এবং R2 যদি তৈরি হয়, এবং এর R1 এবং R2 যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে উক্ত সামান্তরিকের কর্ণ তার লব্ধি নির্দেশ করবে, এবং এই যে লব্ধিটা সেই লব্ধিটা পাখিটাকে সামনের দিক বরাবর অগ্রসর করে। এখন তুমি বলতে পারো, তাহলে পাখি কোন একটা, সে তো আর সারা জীবন সোজাসুজি পথে যাচ্ছে না, সে তো ঘুরে আবার সে তার নিরে ফিরে আসে। তাহলে ঘুরতে গেলে পরে সে এই পাখার মাধ্যমে বলগুলাকে এমনভাবে অ্যাডজাস্ট করে যেন ঘোরার সময় যে স্পর্শক বরাবর যে বলটা ক্রিয়া করবে, সেই লব্ধি বলটা যেন তার পাখা দ্বারা উৎপন্নকৃত বলের মাধ্যমে যে প্রতিক্রিয়ামূলক বল তৈরি হয়েছে, সেই প্রতিক্রিয়ামূলক বলের দিকে ঝুঁকে থাকে। কারণ আমরা জেনে আসছি যে লব্ধি সবসময় তেলা মাথায় তেল দেয়। তার মানে লব্ধিটা সবসময় তার দিকে ঝুঁকে থাকবে যে বলটা বড়। সো ডানা ঝাপটানোর মাধ্যমে সে এমনভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করে যেন লব্ধিটা বড় বলের দিকে ঝুঁকে থাকে। আমরা এখন পর্যন্ত যে কয়টা আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, মোটামুটি 6টা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে এই যে 5টা যে কনসেপ্ট, এই 5টা কনসেপ্ট হচ্ছে ভেক্টর যোজনের, ভেক্টর বিভাজনের, কারণ আমরা উপাংশ দিয়ে আলোচনা করেছি, উপাংশ সূত্র দিয়ে আলোচনা করেছি। কিন্তু পাখির আকাশে ওরা, একটু খেয়াল করে দেখো, এটা কি ভেক্টর যোজন না ভেক্টর বিভাজন? তারা প্রতিক্রিয়ামূলক বল থেকে লব্ধি পাচ্ছে। তার মানে কি, তারা একাধিক ভেক্টরকে যোগ করে লব্ধি পাচ্ছে, যে লব্ধির কারণে পাখিটা সামনের দিক বরাবর অগ্রসর হচ্ছে। তার মানে এটা হচ্ছে ভেক্টর যোজনের উদাহরণ। তার মানে আমরা যে 5টা কনসেপ্ট আলোচনা করছি, সেই 5টা কনসেপ্ট হচ্ছে ভেক্টর বিভাজনের উদাহরণ। কারণ উপাংশ দিয়ে আমরা আলোচনা করেছি, লব্ধি দেওয়া ছিল, সেটাকে আমরা ভেঙে লম্বাংশে বানাইছি, লম্বাংশ থেকে আমরা সেগুলোকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, বা উপাংশ থেকে সেগুলোকে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। আর লাস্টের যে উদাহরণটা পাখির আকাশে ওরা, সেখানে তোমার ভেক্টর দেওয়া ছিল, সেখান থেকে লব্ধির মাধ্যমে পাখিটা সামনের দিক বরাবর অগ্রসর হচ্ছে। তার মানে এটা হচ্ছে ভেক্টর যোজনের ফর্মুলা। তো এই হচ্ছে আমাদের উপাংশ সূত্র, এবং উপাংশ সূত্রের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের উদাহরণ আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। নেক্সট ক্লাসে আমরা আরও নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।